আজকে আমরা উদ্ভিদের যে জননাঙ্গ আছে ফুল, সেই ফুল নিয়ে পড়াশোনা করি। তো একটি আদর্শ ফুলের কটি অংশ আছে? তিনটি অংশ। আছে। তাহলে একটি আদর্শ ফুলের তিনটি অংশ আছে। অংশগুলোর নাম কি? আদর্শ ফুলের যে প্রথম যেটা অংশ সেটা হচ্ছে বৃন্ত বা এটার পুষ্পবৃন্ত, বটা আর কি, যেটা আমরা বলি পুষ্পাক্ষ, পয়ঃস্য মধ্যম ছয় পয় আকার ক্ষীয় পুষ্পাক্ষ। আর পুষ্পস্তবক একটা আদর্শ ফুলের তিনটি অংশ: পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ আর পুষ্পস্তবক। এই যে পুষ্পস্তবক যেটা পড়লাম, এটার আবার চারটা অংশ আছে। পুষ্পস্তবক চারটি অংশ, এদিকে কে বস। পুষ্পস্তবক চারটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র বা পুংস্তবক, আর স্ত্রীস্তবক। একটু মুখস্থ করে নেব। একটি আদর্শ ফুলের তিনটি অংশ। একটা হচ্ছে বৃন্ত মানে পুষ্পবৃন্ত, মানে একটা ফুল যদি এরকম আমরা চিন্তা করি, এটা হচ্ছে পুষ্পবৃন্ত হবে। তারপরে এখান থেকে মানে এটা হচ্ছে তোমার পুষ্পবৃন্ত, বা শুধু বৃন্ত বলা যেতে পারে, বৃন্ত। এটা পুষ্পাক্ষ, এটা হচ্ছে বৃতি, তয়সী বৃতি। তারপরে কি আছে, এই বৃতির উপর থেকে এরকম ভাবে পাপড়ি গুলো যেটা বেরিয়েছে, পাপড়ি। এবং এটা যে দলমণ্ডল, আর এখানে দণ্ডের মতো নেমে যাবে এরকম। তো এটা হচ্ছে পুংকেশর, মানে গর্ভপত্র। এটা গর্ভপত্র। এই গর্ভপত্রের তিনটে অংশ আছে। এটা গর্ভপত্র ঠিক বলা যাবে না, এটা যে গর্ভদণ্ড বলি আগে। গর্ভদণ্ড। এটা হচ্ছে গর্ভমুন্ডু, আর এটা হচ্ছে কি ডিম্বাশয়। এই তিনটাকে একসঙ্গে গর্ভপত্র বলে, গর্ভপত্র বা গর্ভকেশর। আর এখান থেকে এরকম পরাগধানী বেরোবে। এটা পুংদণ্ড, এটা পরাগধানী।
এখানে এই যে বৃতি যেটা করলাম, এই বৃতির এরকম থাকে অনেক সময়, বৃতির মধ্যে এরকম পাতার মতো বেরিয়ে যায়, এটাকে বৃত্তাংশ বলে। আমরা এটা আলাদা ভালো করে দেব, পরীক্ষায় দরকার হবে। ঠিক আছে, তাহলে একটি আদর্শ ফুলের তিনটি অংশ আছে। বৃন্ত, বৃন্ত মানে বটাটা আর কি, যেটা গাছের সঙ্গে লেগে থাকে। তারপরে পুষ্পাক্ষ, মানে যেখান থেকে তোর ফুলের বিভিন্ন স্তবকগুলো উঠে এসছে, এই অংশটা পুষ্পাক্ষ। তারপরে পুষ্পস্তবক, পুষ্পস্তবক বলতে এই অংশটা। এবার এই যে পুষ্পস্তবক, এর তিনটি অংশ: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। পুংকেশর চক্র হচ্ছে এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংকেশর চক্র বা পুংস্তবক করতে, এক বা একাধিক পুংকেশর। পুংকেশরটা কি? এই যে পুংদণ্ড আর পরাগধানী বললাম, এই দুটোকে মিলে পুংদণ্ড আর পরাগধানী, এটাকে বলে পুংস্তবক। এক বা একাধিক এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয়। এক বা একাধিক পুংস্তবক নিয়ে পুংকেশর, এক বা একাধিক তোমার কি পুংকেশর নিয়ে, এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত, এটা পুংকেশর, এটা পুংকেশর। আমাদের পরীক্ষায় যেটা আসবে, বলবে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকো। এটা আমরা বাইরে বাইরে বুঝলাম, এবার ভেতরটা দেবো ভালো করে। একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। কোশ্চেন লেখো, একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করার জন্য আমার সঙ্গে সঙ্গে এরকম করে নাও। প্রথমে এটা করলাম, এই মাথাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, মুন্ড। এটার নাম হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে ডিম্বাশয়। এই তিনটাকে একসঙ্গে বলে, এই তিনটাকে একসঙ্গে কি বলা হবে তোমার? গর্ভপত্র। তাহলে গর্ভপত্র, এখানে একটা জিনিস মাথায় রাখবে, একটা ফুলের মধ্যে এক বা একাধিক গর্ভপত্র থাকে। একটি ফুলের মধ্যে এক বা একাধিক গর্ভপত্র থাকে। সেই গর্ভপত্রকে একাধিক মানে সমস্ত গর্ভপত্রগুলোকে একসঙ্গে নিয়ে বলা হয় স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকটা কি? মানে এক বা একাধিক বা স্ত্রীস্তবক গঠিত হয় এক বা একাধিক গর্ভপত্র নিয়ে। এখানে আমরা লিখে রাখি, স্ত্রীস্তবক গঠিত হয় এক বা একাধিক গর্ভপত্র নিয়ে। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গর্ভপত্র মানে এই তিনটা অংশ হয়েছে। এই যে ডিম্বাশয়টা যার উপরে দাঁড়িয়ে আছে,
এরকম থাকবে। গর্ভপত্রটা যার উপরে দাঁড়িয়ে রইলো এইটার নাম আমার কি হবে? পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ। আর এটা হচ্ছে তোমার গিয়ে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত বটা যেটা। পুংকেশর। এখান থেকে এই পুষ্পাক্ষ থেকে এরকম উপর দিকে উঠে গেছে এরকম। এগুলোর নাম হচ্ছে কি? পুংদণ্ড। আর এই পুংদণ্ডের মাথায় যেটা রয়েছে ওটা পরাগধানী। এটা হচ্ছে পরাগধানী। পরাগধানী। আর এটা হচ্ছে পুংদণ্ড। পুংদণ্ড। এই পরাগধানী আর পুংদণ্ড এই দুটোকে একসঙ্গে বলা হয় পুংকেশর। পুংকেশর লিখে রাখো। পুংকেশর চক্র এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। পুংকেশর চক্র যেটা আছে বা পুংস্তবক, পুংস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। পুংস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। পুংকেশর মানে এই পুংদণ্ড আর পরাগধানী নিয়ে রয়েছে। আর এদিকেও থাকবে। হলো। এবার আমরা ফুলের দুটো স্তবক দেখলাম। একটা হচ্ছে মানে স্ত্রী স্তবক যেটা গর্ভকেশর চক্র দেখলাম, আর এটা হচ্ছে পুংস্তবক বা পুংকেশর চক্র। এবার আমরা দেখি দলমণ্ডল। দলমণ্ডলটা কিরকম? এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এই একটা পাপড়ি, এই এটা আমার কি কি? দলমণ্ডল। দলমণ্ডল এটা বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে। দলমণ্ডল। হয়েছে। এবার এই পুষ্পাক্ষ থেকে এই অংশটার নাম হচ্ছে বৃতি। আর এই বৃতিগুলোর উপরে কতগুলো পাতার মতো চিড়ে চিড়ে উঠে যায়, এটাকে বৃত্তাংশ বলে। বৃত্তাংশ। এটা তো ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে এই যেগুলো বীজ, এখানে এরকম বীজ হয়, এগুলা বীজ। হ্যাঁ, এই যে ডিম্বাশয় যেটা হচ্ছে, এই ডিম্বাশয়টা কি হয়? ফুলের ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। আর এর ভিতরে এগুলো ডিম্বক, তুমি বলো এই ডিম্বক গুলো বীজ হবে। এটা মনে করো ডিম্বক আছে, এটা ডিম্বাশয়, এটা ডিম্বক।
ডিম্বক আর একটা ডিম্বাশয়। ডিম্বকগুলো বীজে পরিণত হয়, ডিম্বকগুলো পরে বীজে পরিণত হয়, আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? একটি আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুলের কি ছিল? তিনটি অংশ। কি? বৃন্ত। বৃন্ত মানে পুষ্পবৃন্ত। এই যে এটা বটাটা, এই পুষ্পবৃন্ত, এটা সাধারণত সবুজ রঙের হয়ে থাকে, যেটা উদ্ভিদ অঙ্গের সঙ্গে লেগে থাকে। পুষ্পাক্ষ, এই অংশটা পুষ্পাক্ষ, যেখান থেকে বিভিন্ন স্তবকগুলো উঠে গেছে। এর মধ্যে রয়েছে কি? এবার পুষ্পস্তবক যেটা বলছি, চারটি অংশ আছে। পুষ্পস্তবকের চারটি অংশ কি কি? একটা হচ্ছে বৃতি, 2 নম্বর দলমণ্ডল, 3 নম্বর হচ্ছে পুংকেশর, পুংকেশর, আর হচ্ছে গর্ভকেশর। গর্ভকেশর, গর্ভকেশর, এখানে চক্র বলো, পুংকেশর চক্র। এখানে যেটা হয়, একটা ফুলের মধ্যে সবসময় একটা পুংকেশর, মানে যে পুংকেশর যেটা আছে, এই পুংকেশরটা অনেক সময় একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হয়। গর্ভপত্র মানে এইরকম, একটা এখানে আমরা যে দেখিয়েছি, এটা যে গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড, ডিম্বাশয়, এখানে একটা না একাধিক থাকতে পারে। এরকম স্ট্রাকচার একটা ফুলের মধ্যে একাধিক থাকতে পারে। মানে এটাকে বলা হয়েছে কি? গর্ভপত্র। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গর্ভকেশর চক্র গঠিত। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গর্ভকেশর চক্র গঠিত। গর্ভপত্র কি? গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড আর ডিম্বাশয় নিয়ে গঠিত। আর কি বলছি? পুংকেশর চক্র, এক বা একাধিক পুংকেশর নিয়ে, এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংকেশর চক্র গঠিত। তাহলে এক বা একাধিক কথাগুলো খাতায় নোট করে নেবে। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংকেশর চক্র। পুংকেশর বলতে কি? এই পরাগধানী আর পুংদণ্ড, পরাগধানী আর পুংদণ্ড। তাহলে একটা আদর্শ ফুল সম্পর্কে আপনার ধারণা একটু হয়েছে। এবার আমরা দেখব এই সপুষ্পক উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন হয়, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন হয়, অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের মধ্য দিয়ে অপত্য তৈরি হয়। তো এখানে যেটা হবে, আমার সঙ্গে সঙ্গে করে ফেলো, একটু বড় সড়ো করে ঘুরছি। হচ্ছে এই মাথাটার নাম কি? গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এটার নাম গর্ভদণ্ড, এটার নাম গর্ভাশয়, গর্ভাশয়। আমরা যেটা বলছিলাম, এই তিনটাকে যেন একসঙ্গে কি বলা হয়? গর্ভপত্র। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গর্ভকেশর চক্র গঠিত। এবার এটার নাম কি? পুংদণ্ড, পুংদণ্ড। এটার নাম পরাগধানী, পরাগধানী। এবার এই পরাগধানীর মধ্যে
মাইক্রোস্পোরেঞ্জিয়াম। মাইক্রোস্পোরেঞ্জিয়াম নামক কোষ থেকে পরাগরেণু মিওসিস প্রক্রিয়া গঠিত হয়। মিওসিস প্রক্রিয়ায় এই পরাগধানীর মধ্যে রয়েছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। লিখে নাও, পরাগধানীর মধ্যে থাকা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, মাইক্রোস্পোরেঞ্জিয়াম, স্পোরানজিয়াম, পরাগধানীর মধ্যে থাকা মাইক্রোস্পোরেঞ্জিয়াম মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগরেণু তৈরি করে। পরাগধানীর মধ্যে থাকা মাইক্রোস্পোরেঞ্জিয়াম মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগরেণু তৈরি করে। পরাগরেণু এইরকম দেখতে হয়। ধরো এটা একটা পরাগরেণু করালাম, এগুলো সব পরাগরেণু। পরাগরেণু, এই পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমণ্ডলের উপরে গিয়ে পড়বে। কিভাবে পড়ে? তোমার বায়ু প্রবাহের মধ্যে দিয়ে হতে পারে, কোনো কীট পতঙ্গ দিয়ে হতে পারে, কোনো পাখি দ্বারা হতে পারে। যাই হোক, যে কোনো ভাবে এসে পরাগরেণু এই গর্ভমুণ্ডে এসে পড়বে। এই গর্ভমুণ্ডে পরাগরেণু এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগযোগ। পরাগধানীর পরাগরেণু গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগযোগ। পরাগধানীর পরাগরেণু কি হচ্ছে? গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগযোগ। পরাগযোগ। এবার পরাগধানীর পরাগরেণু তো গর্ভমুণ্ডের মধ্যে পড়লো, তার আগে যেটা হয়, এই পরাগরেণুগুলো পরাগধানীতে থাকাকালীনই এই এদিকে একটু বড় করে দেখাচ্ছি আমি। এটা আমি কি বলছি, এটা মনে করো পরাগরেণু আছে, পরাগরেণু। এই পরাগরেণু পরাগধানীতে থাকা অবস্থায় এর যে নিউক্লিয়াসটা আছে, এটা ভেঙে গিয়ে দুটো নিউক্লিয়াস পরিণত হয়। দুটো নিউক্লিয়াস হয়। যেটা বড় আকারে থাকে এটাকে বলে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। আর ছোট আকারটাকে বলা আছে কি? জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। দুটোই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়, দুটোই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত হবে। তাহলে এই পরাগরেণু যেটা আছে, এটা পরাগধানীতে থাকা অবস্থায় এর নিউক্লিয়াসটা ভেঙে দুটো অংশ পরিণত হয়। একটা বড় আকারের নালিকা নিউক্লিয়াস আর ছোট আকারের জনন নিউক্লিয়াস। যখনই এই পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়লো, তখন কি হয়, এখানে এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে একটা এরকম নালী তো নেমে যায়। গর্ভদণ্ডের মধ্যে দিয়ে একটা নালী নিচের দিকে নেমে আসে, যার নাম পরাগ নালী। এটার নালীটার নাম কি? পরাগ নালী। পরাগ নালী, শিকারী হবে। পরাগ নালী, পরাগ নালী নেমে এলো। পরাগ নেমে আসার সময় এই যে নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, প্রথমে নেমে যায় কে? নালিকা নিউক্লিয়াস, তার পেছনে থাকে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা ছোট আকারে থাকে আর নালিকা নিউক্লিয়াসটা বড় আকারে থাকে। এটা হচ্ছে তোমার কি? নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। নালী আর পিছনেটা থাকে জনন নিউক্লিয়াস। এটা তুমি লিখে নাও, এটা জনন নিউক্লিয়াস। এর পরের ধাপে এটা আরো বড় হয়।
এখনো যাইনি আমি। হ্যাঁ, ওগুলো ফসল দিচ্ছে না, আমার বাড়িতে রাখতে হবে না, ফসল দিতে হবে থাকতে গেলে। আচ্ছা, এই যে পরাগনালী যেটা হলো, এই পরাগনালীর নালীর সামনেটা কি আছে? নালিকা নিউক্লিয়াস। এদিকে তাকাবি, এই নালিকা নিউক্লিয়াস সেখানে কি হয়ে যাচ্ছে? এবার এরকম ডট ডট দিয়ে দিলাম, মানে ওটা ভ্যানিশ হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে। নালিকা নিউক্লিয়াসটা অবলুপ্ত হওয়ার পথে যাবে। এটা এটা নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস যেটা অবলুপ্ত হবে। অবলুপ্ত বুঝতে পারছিস? আগে ডিপ আকারে ছিল, এবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর যে জনন নিউক্লিয়াসটা, এটা ভেঙে গিয়ে দুটো তোমার গিয়ে পুং গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন করে। এগুলাকে বলবো দুটো শুক্রাণু। শুক্রাণু বলতে পারি, বা ওটাকে পুং গ্যামেট বলে দাও, পুং গ্যামেট। জনন নিউক্লিয়াসটা পুং গ্যামেট নয়, জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটো পুং গ্যামেট হবে। জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটো পুং গ্যামেট হবে। এরপরে কি হবে? এটা আরো নিচের দিকে যাবে, গিয়ে এখান দিয়ে এর ভিতরে চলে যাবে। এই যে এটা যেটা করেছে, এটা ডিম্বক। এই জিনিসটা কি? এটা ডিম্বক, ডিম্বক। এবারে এই ডিম্বক রন্ধ্র ভেদ করে, এটা ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র ভেদ করে এর ভিতরে কি ঢুকবে? দুটো পুং গ্যামেট। এখানে এখানে পুং গ্যামেট এখানে চলে এলো। দুটো পুং গ্যামেট ডিম্বকের মধ্যে চলে এলো। এবার এই জায়গাটা দেখতে হবে, এটা মনে করো ডিম্বক, ডিম্বক। এই ডিম্বকের যে নিউক্লিয়াসটা আছে, এটা ডিম্বকের নিউক্লিয়াস। এটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি তোমার জনন কোষ তৈরি করে, মানে স্ত্রী গ্যামেট তৈরি করবে। এটা দুবার ভাঙবে, মিওসিস প্রক্রিয়া ভেঙে দুটো দুটো এরকম ভেঙে চারটি জনন নিউক্লিয়াস তৈরি করবে। বললো এদের মধ্যে তিনটে নষ্ট হয়ে যায়, তিনটে নষ্ট হয়ে যাবে। যেটা একটা থাকলো কার্যকর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা যে কার্যকর, কার্যকর নিউক্লিয়াস, কার্যকর নিউক্লিয়াস। এই কার্যকর নিউক্লিয়াসটা পর পর এবার তিনবার বিভাজিত হবে। কার্যকর নিউক্লিয়াস, কার্যকর নিউক্লিয়াস, কার্যকর নিউক্লিয়াস। এটা মনে করো কার্যকর নিউক্লিয়াসটা আছে। প্রথম একবার ভাঙবে, দুটো নিউক্লিয়াস হলো, আবার ভাঙবে, এটা ভাঙলো, কবার ভাঙলো? এখানে একবার ভাঙলো, এখানে একবার, এটা আরেকবার ভাঙবে। না, এখানে একবার ভেঙেছে, এখানে একবার ভাঙলো, এখানে দুবার ভাঙলো, এখানে আরেকবার ভাঙলো, তিনবার ভেঙে 8টা নিউক্লিয়াস তৈরি করবে। পরপর তিন কার্যকর নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 8টি
3 গ্যামেট তৈরি করবে। এদের মধ্যে এই 3টে থাকে উপরের দিকে, এখানে 3টা উপরের দিকে থাকবে, 3টে নিউক্লিয়াস উপরের দিকে থাকে। এদের এই 3টে নিউক্লিয়াসকে একসঙ্গে বলে প্রতিপাদ কোষ সমষ্টি। এই 3টে নিউক্লিয়াসকে একসঙ্গে বলে প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল। অ্যান্টিপোডাল কোষ সমষ্টি। অ্যান্টিপোডাল কোষ সমষ্টি 3টে উপরের দিকে থাকে, 2টো মাঝখানে থাকে। সব হ্যাপ্লয়েড এগুলো, যে মাঝখানে দুটোকে বলে ডেফিনেটিভ কোষ সমষ্টি। ডেফিনেটিভ কোষ সমষ্টি। ডেফিনেটিভ কোষ সমষ্টি। উপরের 3টা প্রতিপাদ বা অ্যান্টিপোডাল, মাঝেরটা আছে ডেফিনেটিভ। তাহলে মোট তো 8টা হয়েছিল, এর মধ্যে নিচের দিকে থাকবে 3টে, তার মধ্যে একটা থাকবে বড় সাইজের, যেটার নাম হচ্ছে কি ডিম্বাণু। এটাকে আমরা ডিম্বাণু বলবো। ডিম্বাণু। এবার এই যে দুটো পুংগ্যামেট কি করলো, ডিম্বক্রন্দ ভেদ করে কোথায় ঢুকেছে, ডিম্বকে এসছে। একটি পুংগ্যামেট এই ডিম্বাণুকে নিষিক্ত করবে। নিষিক্ত করলে তৈরি হবে জাইগোট। একটি পুংগ্যামেট, এখানে এদিকে দেখ, এটা মনে করো ডিম্বাণু আছে, এটা ডিম্বাণু। এখানে তো দুটো পুংগ্যামেট ঢুকেছে, ডিম্বক্রন্দ ভেদ করে কটা শুক্রাণু ঢুকেছে, দুটো পুংগ্যামেট বা শুক্রাণু দুটো ঢুকেছে। তাহলে একটা, এটা মনে করো একটা শুক্রাণু এটা আছে। তাহলে এদের মিলনের ফলে যেটা তৈরি হবে, এটা 2n সঙ্গে ক্রোমোজোম, এর নাম হচ্ছে জাইগোট তৈরি হবে। হলো। এবার এই জাইগোটটা তৈরি হওয়ার পরে, আর এবার এই যে ডেফিনেটিভ নিউক্লিয়াস দুটো আছে, ডেফিনেটিভ যে নিউক্লিয়াস দুটো মাঝখানে আছে, আরেকটা তো শুক্রাণু আছে। এদিকে তাকাতে দোষ নেই, তাকাতে বলছি। এই দুটো যে ডেফিনেটিভ নিউক্লিয়াস, এই ডেফিনেটিভ নিউক্লিয়াস এটার সঙ্গে আরেকটা শুক্রাণু, দুটো শুক্রাণু ছিল তো, এটা মিললে পরে যেটা তৈরি হবে তোমার, এখানে 3n সংখ্যক কোষ বিশিষ্ট এটা ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি হবে। ষষ্ঠ নিউক্লিয়াস, তার ক্রোমোজোম সংখ্যা 3n হয়ে যাবে। এই ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা শুক্রাণু মিলল, তাহলে এখানে কি হলো, নিষেকটা দুবার হলো। একটা অরিজিনাল ডিম্বাণুকে নিষিক্ত করলো, আর একটা ষষ্ঠ নিউক্লিয়াসকে আরেকটা শুক্রাণু নিষিক্ত করলো। উদ্ভিদের ক্ষেত্রে দুটো শুক্রাণুর একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে, আরেকটি শুক্রাণু ডেফিনিটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত করে ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে। এই জন্য সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলা হয়। খাতায় নোট করব। সপুষ্পক উদ্ভিদের দুটি পুংগ্যামেটের শুক্রাণুর নাম হলো, পুংগ্যামেট বলো। সপুষ্পক উদ্ভিদের দুটি পুংগ্যামেটের একটি পুংগ্যামেট
দুটি পুংগ্যামেটের একটি পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে জায়গোট তৈরি করে, জায়গোট বানান বোর্ডে জায়গোট তৈরি করে, যার ক্রোমোজোম সংখ্যা 12 হচ্ছে দাঁড়ি। অপর শুক্রাণুটি বা অপর পুংগ্যামেটটি ডেফিনেটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত করে বা ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে 3n সংখ্যক ক্রোমোজোমযুক্ত ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে। 3n সংখ্যক ক্রোমোজোমযুক্ত ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে। দন্তস্ব দন্তস্বয় ফলা ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে। আমরা বলছি পরাগযোগ। তার ইংলিশ হতো পলিনেশন, POLLINATION। পলিনেশনটা কি বললাম? পরাগধানীর পরাগরেণু গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে আর কি বলে? বলো পরাগযোগ। পরাগধানীর পরাগরেণু গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে। আরে খাতায় কথাগুলো লিখে রাখ, ব্যাস। এবার তারপর এই যে পরাগযোগ দু রকম ভাবে হতে পারে, নজরের দিকে। পরাগযোগ দু রকম ভাবে হতে পারে। একটা স্বপরাগযোগ হতে পারে, স্বপরাগযোগ। আরেকটা হচ্ছে ইতর পরাগযোগ। একটা স্বপরাগযোগ হতে পারে, ইতর পরাগযোগ হতে পারে। সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। এই স্বপরাগযোগ যেটা হচ্ছে সেলফ, সেলফ পলিনেশন, POLLINATION। আর এটা হচ্ছে ইতর পরাগযোগ, ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন, ইতর পরাগযোগ। তাহলে পরাগযোগ দু রকমের হলো, একটা স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। এবার আমরা যেটা দেখছি, এই যে স্বপরাগযোগ যে কথাগুলো বলছিলাম, স্বপরাগযোগ যে পরাগযোগে কোনো পরাগরেণু, কোনো ফুলের পরাগরেণু, যে পরাগযোগে কোনো ফুলের পরাগধানীর পরাগরেণু যে পরাগযোগে কোনো ফুলের পরাগধানীর পরাগরেণু কি হয়? সেই ফুলের গর্ভমুণ্ডে বা একই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তাকে বলে স্বপরাগযোগ। সাধারণত ফুল তো উভয়লিঙ্গ হয়, উভয়লিঙ্গ হলে পরে ওই একই ফুলের পরাগধানী পরাগরেণু ওই ফুলে গিয়ে পড়তে পারে,
নাহলে কি, যেগুলো একলিঙ্গ ফুল, একটা ফুল থেকে পরাগরেণু নিয়ে অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে মিলিত হতে হবে, তো ওটাও কি একই উদ্ভিদের মধ্যে যে ব্যাপারটা ঘটে, সেটা স্বপরাগযোগ। এই স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো বাহক দরকার হয় না, নিজে নিজে হয়ে যাবে। না, বাহক লাগবে না কেন বলবো, বাহক লাগতে পারে যদি একলিঙ্গ ফুল হয়, বাহক লাগবে। আচ্ছা, স্বপরাগযোগ ব্যাপারটা কি হলো, কোন ফুলের পরাগধানী পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, একই ফুলের, অথবা ওই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, সেটা হচ্ছে কি স্বপরাগযোগ। এই স্বপরাগযোগ দু রকমের আছে, একটা হচ্ছে অটোগামী, AUTO, অটোগামী, GAMY, অটোগামী। আরেকটা হচ্ছে কি গাইনোগামী। অটোগামী আর হচ্ছে GEI, জিওটোনোগামী, GEITONOGAMY। গেইটোগামী, গেইটোগামী, গয়াকার হস্যি টয়কার, গেইটোগামী। একটা অটোগামী, একটা গেইটোগামী। অটোগামী বুঝতে পারছিস, মানে কোন ফুলের পরাগধানী পরাগরেণু ওই ফুলের মধ্যেই হবে, এরকম পরাগ, যে স্বপরাগযোগে, লিখে নেবে, যে স্বপরাগযোগে পরাগধানীর পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে পড়বে, একই ফুলের গর্ভমুণ্ডে, সেটা হচ্ছে কি অটোগামী। একই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে বা মিলিত হবে, সেটা হচ্ছে কি অটোগামী, অটো। আর গেইটোগামীটা কি হবে, কোন ফুলের পরাগধানী পরাগরেণু একই উদ্ভিদের অন্য কোনো ফুলে গিয়ে পড়বে, মানে যে স্বপরাগযোগে, কি হবে, যে স্বপরাগযোগে কোন ফুলের পরাগধানীর পরাগরেণু, কি হবে, পরাগধানীর পরাগরেণু একই উদ্ভিদের অন্য কোনো ফুলে গিয়ে কি হবে, মিলিত হবে। এই যে উদ্ভিদের পরাগযোগ কথাগুলো শুনলাম, পরাগযোগ অনেকভাবে হয়ে থাকে। একটা মানে পরাগযোগ হচ্ছে বায়ু পরাগী আছে, বায়ু পরাগী উদ্ভিদ। কতগুলি উদ্ভিদ আছে যারা কোনো কীট পতঙ্গ লাগে না, বায়ুর আবহাওয়াতে সেটা হয়ে যায়। যেমন ধর গিয়ে ধান, গম, যব, এই যে উদ্ভিদগুলো আছে এরা বায়ু পরাগী। ওই যে ধান গাছে যখন ফুল বেরোলো না, পরাগধানী, ফুলের মধ্যে পরাগধানী, ওখানে আবার গর্ভপত্র আছে। হাওয়াতে যখন ধান গাছগুলো দোলবে, ধান গাছের শীষগুলো যখন দোলে, হাওয়াতে দোলবে, তো দোললে একটা শীষের সঙ্গে আরেকটা শীষের মধ্যে টোকা লেগে পরাগরেণুগুলো চেঞ্জ হয়ে যায়, জায়গা নিয়ে নেয়। ধান গমের ক্ষেত্রে হয়, হাওয়া খেলতে হয়, হাওয়া না খেললে হবে না। এরপরে কি আছে, বায়ু পরাগী 1 নম্বর। 2 নম্বর কি তোমার পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী উদ্ভিদ, পতঙ্গ দিয়ে যেটা হবে,
পতঙ্গ পরাগী উদ্ভিদগুলো তোমার কি যে আম, লিচু, জাম, এই যে উদ্ভিদগুলো আছে, জাম, পেয়ারা, এদের ক্ষেত্রে কি পতঙ্গ পরাগী উদ্ভিদেরা। পতঙ্গ ছাড়া হবে না। পতঙ্গ বলতে এই তোমার বিভিন্ন পিঁপড়ে বা হরিণ, প্রজাপতি, এইগুলো আর কি পতঙ্গ পরাগী। তারপরে পক্ষী পরাগী উদ্ভিদ আছে। পক্ষী পরাগী, পক্ষী পরাগী উদ্ভিদ, যে পরাগযোগ পাখি ছাড়া হবে না। কিরকম? এগুলো সব বড় সাইজের ফুল হবে। এর যদি বড় ফুল, ফুলগুলোর সাইজ বড় হবে। বড় ফুল কোনগুলো? শিমুল, শিমুল ফুল বড় হয়। পলাশ, এই যে ফুলগুলো আছে এদের ক্ষেত্রে কি হয়? পক্ষী পরাগী। ওই পাখি গিয়ে ঠুকে ঠুকে ওখান থেকে তোর গিয়ে ফুলের তোর কি মধু সংগ্রহ করে নেয়। এবার এবার এক ফুলে তো চলে না, এক ফুল থেকে আরেক ফুলে যখন ঠোঁটের মধ্যে লেগে থাকে, মানে পায়ের মধ্যে লেগে থাকে, সেটাই গিয়ে অন্য ফুলে তখন পরাগযোগটা হয়ে যায়, পক্ষী পরাগী। তারপরে কি আছে? জল পরাগী, জল পরাগী উদ্ভিদ। জল পরাগী উদ্ভিদ তোমার গিয়ে পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা নামক উদ্ভিদ এক্ষেত্রে জল পরাগী হয়। ওখানে পরাগরেণুগুলো জলের মধ্যে খসে পড়ে যায়, জলে ভাসে। আবার মানে ওদিকে যে স্ত্রী ফুলের যে ডিম্বাণুটা আছে ওটাও জলের মধ্যে পড়ে যায়। দুটো জলের মধ্যে জলের তোরে এসে একটার সঙ্গে আরেকটা মিললে পরেই সেখান থেকে জায়গোট তৈরি হবে। সেই জায়গোট থেকে তারপরে আবার পাতা শ্যাওলা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একটু পুনর রিভিশন দিই। উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে যে ফুল, সেই আদর্শ ফুল যদি চিন্তা করি, এমনিতেও ফুল এক লিঙ্গ উভয় লিঙ্গ রয়েছে। এক লিঙ্গ ফুল মানে যেখানে শুধু হয় পুংস্তবক থাকবে নাহলে স্ত্রীস্তবক থাকবে, এক লিঙ্গ ফুল, যেটা কুমড়ো, লাউ এদের ক্ষেত্রে হয়। আর যে ফুলের মধ্যে কি পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই থাকবে, সেগুলোকে কি বলা আছে? উভয় লিঙ্গ ফুল। আমরা আদর্শ ফুল বলতে ওই উভয় লিঙ্গ ফুলের কথা বলছি। একটা আদর্শ ফুলের কি দেখলাম? তিনটি অংশ দেখলাম। পুষ্প বৃন্ত বা শুধু বৃন্ত মানে বটা, পুষ্পাক্ষ যার উপরে ফুলের বিভিন্ন স্তবকগুলো উঠে আসে, আর কি পুষ্পস্তবক। পুষ্পস্তবক যেটা বললাম, বিভিন্ন রকম উদ্ভিদের স্তবকগুলোকে পুষ্পস্তবক বলা হচ্ছে। পুষ্পস্তবক চারটি অংশ নিয়ে গঠিত। বৃতি, যেটা ফুলের নিচে তুমি আজকে বাড়ি যাওয়ার সময় দেখবে কোনো জবা ফুল যদি পাও, ধুতুরা ফুল, জবা ফুল এর ভালো দেখা যাবে। ধুতুরা ফুলের নিচের দিকে, ফুলটা তো সাদা রঙের, নিচের দিকে কলকের মতো একটা সবুজ রঙের একটা অংশ রয়েছে, যেটার নাম ওই সবুজ অংশের নাম এরকম এরকম কাপের মতো রয়েছে, এটার নাম বৃতি, সবুজ রঙের, শালক সংশ্লেষে সাহায্য করে। আর যখন ফুলটা ফোটে না, তার আগে, ফুলটা ফোটার আগে ফুলের ভিতরের স্তবকগুলোকে রক্ষা করে, বৃষ্টি পোকামাকড় থেকে রক্ষা করে। এবার ফুলটা প্রস্ফুটিত হওয়ার পরে তোমার যে পাপড়িগুলো, ওটা হচ্ছে দলমণ্ডল, 2 নম্বর স্তবক। এরপরে তোমার গর্ভকেশর আর গর্ভপত্র। গর্ভকেশর, গর্ভকেশর মানে পুংদণ্ড আর পরাগধানী নিয়ে গঠিত। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংকেশর চক্র গঠিত বা পুংস্তবক গঠিত। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক বা পুংকেশর চক্র গঠিত। আবার
এক বা একাধিক গর্ভপত্র নিয়ে স্ত্রীস্তবক বা তোমার গর্ভকেশর চক্র গঠিত। গর্ভপত্র, গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক, সেই ডিম্বক থেকে ডিম্বাণু তৈরি হয়। গর্ভাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক। লিখে রাখো, গর্ভাশয়ে থাকে ডিম্বক, ডিম্বক থেকে তৈরি হয় ডিম্বাণু। ডিম্বক থেকে কিভাবে ডিম্বাণু তৈরি হয় এটা আমরা দেখিয়েছি আর কি। যেরকম বললাম, ডিম্বকের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরপর দুবার বিভাজিত 4টি নিউক্লিয়াস তৈরি করে। একটি থাকে কার্যকর আর 3টে এমনি নিউক্লিয়াস হয়, 3টে নষ্ট হয়ে যায়। কার্যকর নিউক্লিয়াসটা এরপরে পরপর 3বার বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়া এরপরে কার্যকর নিউক্লিয়াসটি পরপর 3বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করে। 8টার মধ্যে 3টে নিউক্লিয়াস ওই ডিম্বকের উপরের দিকে থাকে, যাদেরকে প্রতিপাদ কোষ সমষ্টি। মাঝখানে দুটো থাকে ডেফিনেটিভ কোষ সমষ্টি, আর নিচের দিকে 3টে থাকে, তার মধ্যে একটা ডিম্বাণু হয়। নিচের দিকে 3টে নিউক্লিয়াসের মধ্যে একটা বড় সাইজের হয়, ওটা ডিম্বাণু। এবার যখন ওই যে পুংদণ্ডের ভিতর দিয়ে যে পরাগনালী নেমে গেছিল, পরাগনালীর সামনে কি ছিল? নালিকা নিউক্লিয়াস, সেটা অবলুপ্ত হয়ে যায়। তার পেছনে থাকে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টো শুক্রাণু তৈরি হয় বা পুং গ্যামেট তৈরি হয়। সেই পুং গ্যামেট দুটো কি করে? যখন ওই ডিম্বক্রন্দ ভেদ করে ডিম্বকে ঢুকে পড়ে, একটি পুং গ্যামেট কি করে? ডিম্বাণুকে নিষিক্ত করে তোলাওয়াজ জাইগোট তৈরি করে। একটি পুং গ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে। আরেকটি পুং গ্যামেট কি করে? ডেফিনিটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস তৈরি করে। এখানে নিষেক কবার হলো? এই জন্য সপুষ্পক উদ্ভিদের নিষেককে বলা হয়েছে কি? দ্বিনিষেক। এ পর্যন্ত আমরা বললাম। এর সঙ্গে আমরা এটা পড়েছি যে পরাগযোগ, পরাগরেণুর পুংদানির পরাগরেণুর গর্ভমুণ্ডে মিলিত হওয়া, পরাগযোগ। এই পরাগযোগ 2 রকমের হয়: স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগ যে পরাগ মিলনে কোনো ফুলের পরাগধানীর পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে বা একই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে মিলিত হয়, সেটা স্বপরাগযোগ, নিজের মধ্যে, একই পরিবারের মধ্যে। আর যে পরাগযোগে কি হবে? এবার স্বপরাগযোগ 2 রকমের হয়। একটা হচ্ছে অটোগ্যামি আর হচ্ছে গাইটোগ্যামি। অটোগ্যামি কি? একই ফুলের মধ্যে হবে, একই ফুলের পরাগধানী পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে। কোনো ফুলের পরাগধানী পরাগরেণু একই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে মিলবে, ওটা হচ্ছে গেইটোগ্যামি। আর এটা কি? ইতর পরাগযোগ, যেটা কোনো ফুলের পরাগধানী পরাগরেণু অন্য কোনো ফুলের মধ্যে গিয়ে মিলবে। এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছ। আজকের পরবর্তী আকর্ষণ আমরা রসায়নে চলে যাচ্ছি। ওই তড়িৎযোজ্যতা, সমযোজ্যতার ওই অংশটাতে আমরা পর্যায় সারণী পড়েছিলাম, মানে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। মনে করো NaCl, দাদারে NaClটা কি? একটা যৌগ। NaCl যৌগটা, নজরের দিকে, NaCl যৌগটা সোডিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু এখানে রয়েছে। সোডিয়াম পরমাণুটা এই NaCl এর মধ্যে Na+ আর Clটা মাইনাস আছে, দুটো বিপরীত ধর্মী আয়ন। Naটা ধনাত্মক আয়ন, Clটা ঋণাত্মক আয়ন। এই বিপরীত ধর্মী আয়ন দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই বিপরীত ধর্মী আয়ন দুটোর মধ্যে কি করে? আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন।
যে আকর্ষণ বলে কোনো যৌগের মধ্যে থাকা বিভিন্ন পরমাণুগুলোর মধ্যে যে একটা মানে জোট থাকে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা কি বলবো? কোনো অণুতে থাকা পরমাণুগুলির মধ্যে কোনো অণুতে থাকা পরমাণুগুলির মধ্যে যে বন্ধন বা যে আকর্ষণ বর্তমান, বন্ধনই বলি, যে বন্ধন বর্তমান তাকে বলে কি? রাসায়নিক বন্ধন। আরে খাতায় লেখো না কথাগুলো, করে তাকিয়ে আছে। কোন অণুতে থাকা, সেটা মৌলের অণু হতে পারে, যৌগের অণু হতে পারে, কোন অণুতে থাকা পরমাণুগুলির মধ্যে যে বন্ধন থাকে, বন্ধন মানে এইরকম বিপরীত আয়নগুলো মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সে আকর্ষণ বলটাই হচ্ছে কি? রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন দু রকমের আছে, একটা তড়িৎযোজী বন্ধন আছে, একটা সমযোজী বন্ধন আছে। এই যে রাসায়নিক বন্ধন যেটা বলছি, এটা দু রকমের আছে। একটা তড়িৎযোজী বন্ধন, যোজী বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধন দু রকমের আছে, একটা তড়িৎযোজী বন্ধন, একটা সমযোজী বন্ধন। আমরা এই তড়িৎযোজী বন্ধন কি, সমযোজী বন্ধন কি, এটা নিয়ে আজকের আমাদের মেনু কার্ডের বিষয় রয়েছে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোন ধাতব মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, দাঁড়ি মুখস্থ করব। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোন ধাতব মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। বুঝতে হয়েছে? সব মানে বোঝা যাবে, অসুবিধা নেই, শুধু লাইনটা মুখস্থ করো। বর্জিত ইলেকট্রন কোন অধাতব মৌলের পরমাণু, অধাতব মৌলের পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে
স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। বর্জিত ইলেকট্রন কোন অধাতব মৌলের পরমাণু হবে। অধাতব মৌলের পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। বিপরীতধর্মী আয়ন দুটি বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগের অণু তৈরি করে। যৌগের অণু গঠিত হয়। বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগের অণু গঠিত হয়। বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠনের ঘটনাকে বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠনের ঘটনাকে বলে তড়িৎযোজ্যতা। এরপরে লিখব তড়িৎযোজ্যতার সাহায্যে গঠিত যৌগকে বলে তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজ্যতার সাহায্যে গঠিত যৌগকে বলে তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজ্যতার সাহায্যে গঠিত যৌগকে বলে তড়িৎযোজী যৌগ। এবার দেখো, এটা মুখস্থ করাবো এভাবে। এদিকে তাকাও, তোমার পরীক্ষা বলবে NaCl অণু কিভাবে গঠিত হয়। NaCl অণু কিভাবে গঠিত হয়। কোশ্চেনটা লিখে নাও।
NaCl অণু কিভাবে গঠিত হয়? তাকাও, Na+Cl পরমাণু রাসায়নিক অংশগ্রহণ করে। এর ইলেকট্রন বিন্যাস কি আছে? ই বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। তাকাবে আর হাতে লেখা বন্ধ, এবার বুঝবো। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 ছিল, ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটো, Kl 8টি, তারপরে একটি, তাহলে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। শুধু বাইরের ইলেকট্রন দেখালাম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আগের দিনে পড়ানো হয়েছিল, পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, ইলেকট্রন বিন্যাস কি হয় ক্লোরিনের ক্ষেত্রে? 2, 8, 7। তার মানে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন। তাকাবে, এই আমি সোডিয়ামের ইলেকট্রনটা একটু বড় করে দেখালাম, সবই এক সাইজের হবে। এটা সোডিয়াম পরমাণু, এটা ক্লোরিন পরমাণু। যখন এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে NaCl যৌগ হয়, এ কি করে? এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, এরকমভাবে দিয়ে দেয়, এর নেই। যখন এই ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়ামটা তখন ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়, ইলেকট্রন চলে গেছে, তখন ইলেকট্রন বিন্যাস কত? 2, 8 হয়ে যাবে, ইলেকট্রন কমে যাবে। ইলেকট্রন কমে যাবে, কিন্তু প্রোটন তো 11টাই থাকবে, ধনাত্মক আয়নে পরিণত হলো। আর এই ক্লোরিন কি হবে? ক্লোরিন তাকাতে বলছি, 1, 2, 3, 4, 5, 6, 7। আর এই যে সোডিয়ামের ইলেকট্রনটা নিল, সোডিয়ামের ইলেকট্রন নেওয়ার পরে এটা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যাবে, তখন এই ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে? 2, 8, 8। এই যে 2, 8 ইলেকট্রন বিন্যাসটা কার? এটা নিকটতম নিষ্ক্রিয় মূল নিয়নের ইলেকট্রন। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, 2, 8 ইলেকট্রন বিন্যাস। এটা কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18। তাহলে কি হলো? তাই তো লিখেছি, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোন ধাতব মৌলের পরমাণু তার পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। নিকটতম নিষ্ক্রিয় মৌল, এই যে ইলেকট্রন বিন্যাসটা কার হয়েছে? এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস? নিয়ন। তাহলে এখানে তুমি একটা কথা লিখতে পারো, যৌগ গঠনের সময়। যৌগ কথাটা লেখা হবে না এখানে, এটা ঠিকই আছে, অসুবিধা। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো ধাতব মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এটুকু বুঝেছি? হ্যাঁ, নিকটতম নিষ্ক্রিয়, এই যে ইলেকট্রন বিন্যাসটা পেয়ে গেলাম, এটা নিকটতম সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, ইলেকট্রন বিন্যাস পেল। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো ধাতব মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এইটুকু মুক্ত হয়ে যাবে। বর্জিত ইলেকট্রন কোনো অধাতব মৌল, ক্লোরিন অধাতু, অধাতব মৌলের পরমাণু তাদের বহিস্থ কক্ষে স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই ইলেকট্রন বিন্যাসটা কার? 2, 8, 8 আর্গনের ইলেকট্রন বিন্যাস। 2, 8, 8 ইলেকট্রন বিন্যাসটা কার? আর্গনের লাভ করে। বিপরীতধর্মী আয়নগুলো, একটা প্লাস একটা মাইনাস, বিপরীতধর্মী আয়নগুলো কি হবে? স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগের অণু তৈরি করে। এই যে প্লাস আর মাইনাস বিপরীতধর্মী আয়ন, এটা কি করবে? এবার যুক্ত হয়ে NaCl যৌগটা তৈরি করে দেবে। এবার বিপরীতধর্মী আয়নগুলো স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠনের ঘটনাকে বলে তড়িৎ যোজ্যতা। এরকম যৌগ গঠনের ঘটনাকে বলে তড়িৎ যোজ্যতা। এটা বুঝেছি আমরা। এই লেখাটা এরকম ভাবে লিখবো,
NaCl যৌগ গঠনের সময়, দেখো NaCl যৌগ গঠনের সময় বানান বোর্ডে লেখা আছে, N বড় হাতের A ছোট হাতের। NaCl যৌগ গঠনের সময় সোডিয়াম পরমাণুটি, NaCl যৌগ গঠনের সময় সোডিয়াম পরমাণুটি তার বহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে সৌভিক সরকার কি ঘটনা হয়, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে কি হয় বলো, ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয় এবং কি ঘটে, এই দাদা এরপরে কি হয়, এবং কি হয়, এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। হয়েছে, এরপরে কি হবে, সোডিয়াম পরমাণুর বর্জিত ইলেকট্রনটি, সোডিয়াম পরমাণু বর্জিত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণুটি কি করে, এ দাদা কি করে, ক্লোরিন পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে, স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এর মধ্যে কোনো অসুবিধা আছে কারো তরফ থেকে? আছে, বুঝতে অসুবিধা আছে? দাঁড়ি এই বিপরীতধর্মী আয়ন দুটি, বিপরীতধর্মী আয়ন দুটি বিপরীতধর্মী আয়ন দুটি কি হয়, স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে, বিপরীতধর্মী আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করে। তাকাবে MgCl2 অণু কিভাবে গঠিত হয়, একটা ম্যাগনেসিয়াম পরমাণু আর দুটি ক্লোরিন পরমাণু, MgCl2 অণু কিভাবে গঠিত, আরে খাতায় লেখো কোশ্চেনটা, MgCl2 অণু কিভাবে গঠিত হয়, MgCl2 অণু কিভাবে গঠিত হয়, টাকা MgCl2 অণু গঠন করার সময় এখানে ম্যাগনেসিয়ামের একটা পরমাণু আর এদিকে ক্লোরিনের দুটো পরমাণু, দুদিক থেকে দুটো, ম্যাগনেসিয়াম পরমাণু মাঝখানে থাকবে আর দুই প্রান্তে দুটি ক্লোরিন পরমাণু। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 12, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, 2 8 2, তার মানে এর বাইরের ইলেকট্রন দুটো এরকম জল জল করবে, তো বাইরের লোক এসে কাজ করবে, এগুলা আকার কাজগুলো সঙ্গে সঙ্গে হবে। ইলেকট্রন বিন্যাস ম্যাগনেসিয়ামের 2 8 2, কারণ ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হবে, 2 8 7, এটা 2 8 7, তার মানে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা, এটা বাইরের কক্ষে 7টা। টাকা এই সামনের দিকে একটা করে রাখলাম,
সামনের দিকে একটা করে ইলেকট্রন থাকবে, ম্যাগনেসিয়ামের সামনে একটা করে ইলেকট্রন থাকবে। এবার এই ম্যাগনেসিয়াম কি করবে, এই ইলেকট্রনটাকে দেবে, এদিকে তাকারে একে দেবে আর এ দেবে একে, এই ইলেকট্রনটা এদিকে যাবে আর এই ইলেকট্রনটা এদিকে যাবে। এর ফলে যেটা হবে, ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রনই চলে গেছে, তাহলে দুটো প্লাস হয়ে যাবে। ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন দুটো ক্লোরিনকে দিয়ে দিয়েছে, Mg++, ইলেকট্রন বিন্যাস 2 2 মানে কি, নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন ইলেকট্রন বিন্যাস। আর এখানে ক্লোরিন, ক্লোরিন এরকম তো আগে থেকে নিয়ে তো 7টা ছিলই, আর এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রনটা পেয়ে গেছে। ঠিক আছে, এটা বড় করে দেখালাম বোঝানোর জন্য। ঋণাত্মক আয়নে পরিণত হলো। আরেকটা ক্লোরিন, দুটো দুটো দুটো, এরকম ঋণাত্মক আয়ন হলো Mg++ আর Cl-। এবার এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ হবে, স্থির তড়িৎ আকর্ষণ যুক্ত হয়ে মানে MgCl2 অনুগঠিত হবে। এবার স্টপ রাইটিং। MgCl2 অণু গঠনের সময়, MgCl2 অণু গঠনের সময় MgCl2 অণু গঠনের সময় ম্যাগনেসিয়াম পরমাণুটির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি বর্জন করে কি হয়, Mg++ আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল তার নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। চলো মুখস্থ করি, কোনো ধার বাকি নেই, মুখস্থ করো। তোরা আবার স্কলারশিপ পাবি এরপর 2 দিন পরে। আচ্ছা, এবার কি হলো, নিকটতম নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করে, হয়ে গেছে লাভ করা। এবার বর্জিত ইলেকট্রন দুটি ই মানে ইলেকট্রন, বর্জিত ইলেকট্রন দুটি পৃথক ক্লোরিন পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে বর্জিত ইলেকট্রন দুটি পৃথক ক্লোরিন পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে। কি হয়েছে, এই যে ইলেকট্রনগুলো বর্জন করেছিল, দুটো পৃথক ক্লোরিন পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে কি করে, দুটি পৃথক Cl- আয়নে পরিণত হয়। চলো মুখস্থ করি। এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস লাভ করে, না লিখলেও হবে। চলো, দুটি পৃথক Cl-, এটা একটা Cl-, এটা Cl-।
হ্যাঁ, বর্জিত ইলেকট্রন দুটি। ম্যাগনেসিয়াম যে ইলেকট্রনগুলো বর্জন করেছিল, এই যে ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন দুটো বর্জন করেছে, বর্জিত ইলেকট্রন দুটি পৃথক ক্লোরিন পরমাণু তাদের সর্বস্থ কক্ষে স্থাপন করে কি করে দুটি পৃথক Cl- আয়ন, তাই তো হয়েছে। বিপরীতধর্মী আয়নগুলি বিপরীত ধর্মী আয়নগুলি বিপরীতধর্মী আয়নগুলি বলতে কি, এই দাদারে Mg++ Cl- আয়ন, আবার Cl-, Cl-। বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে কি তৈরি করে, MgCl2 অণু গঠন করে। এবারের আকর্ষণ, ক্যালসিয়াম অক্সাইড অণু কিভাবে গঠিত হয়। তার মানে ক্যালসিয়াম পরমাণু আর অক্সিজেন পরমাণু, এই দুটো রাসায়নিক বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড হবে। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, ই বিন্যাস। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত, 18 না 20। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে, 2 8 8 2। তাহলে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, সবচেয়ে বাইরের কক্ষে দুটো। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কত, 2 6। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 6টা। অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, ক্যালসিয়ামের বাইরের কক্ষে দুটো, আর অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন। ক্যালসিয়াম অক্সাইড অণু গঠনের সময় এই ইলেকট্রনটা এরকম ভাবে দিয়ে দেয়, বর্জন করে দেয়, এটাও দিয়ে দেওয়ার পরে কি হবে, এদিকে তাকা, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন চলে গেছে, দুটো প্লাস প্লাস হয়ে যাবে। আর অক্সিজেনের বেলায় কি হবে, ওর নিজের তো ইলেকট্রন ছিল 6টা, আর ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন পেয়ে গেছে, ক্যালসিয়াম ইলেকট্রন দুটো পেয়েছে। এরপরে কি হয়েছে, ক্যালসিয়াম একটা ধনাত্মক আয়নে পরিণত হলো, ইলেকট্রন বিন্যাস কত, 2 8 8। 2 8 8 ইলেকট্রন বিন্যাসটা কার, নিকটতম নিষ্ক্রিয় মূল আর্গন। আর এটা কত, 2 8 2 8 ইলেকট্রন বিন্যাসটা কার, নিয়নে ইলেকট্রন বিন্যাস। এই যে বিপরীত ধর্মী যখন এটা হলো, এটা মাইনাস মাইনাস আয়ন হয়ে যাবে। অক্সিজেনটা দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তো দুটো মাইনাস, তাহলে এই দুটো প্লাস দুটো মাইনাস, এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ যুক্ত হয়ে CaO ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড অণু গঠনের সময় এই শোনো এবার কথাগুলো, ক্যালসিয়াম অক্সাইড অণু গঠনের সময় ক্যালসিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। কি বললাম, জোরে কথা বল। ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় ক্যালসিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি বর্জন করে কি হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। প্রথম থেকে বল, ক্যালসিয়াম অনুগঠনের অক্সাইড অনুগঠনের সময় ক্যালসিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি বর্জন করে এই তুই বল, ধনাত্মক ক্যালসিয়াম অনুগঠনের সময় ক্যালসিয়াম পরমাণুটি ক্যালসিয়াম অক্সাইড। এবার আমরা দেখব কোন অধাতব কোন মৌলের অণু বা একাধিক অধাতব মৌলের পরমাণু দ্বারা কিভাবে অণু গঠিত হয়। মৌলের অণু বা একাধিক অধাতব মৌলের পরমাণু দ্বারা অণু কিভাবে গঠিত, যেমন ধর এখানে টাকা
CH4 মিথেন, NH3 অ্যামোনিয়া, CO2 কার্বন ডাই অক্সাইড, N2 নাইট্রোজেন, H2 হাইড্রোজেন, O2 অক্সিজেন। এগুলো কি? এই প্রথম তিনটা হচ্ছে অধাতব মৌলের অণু। অধাতব মৌলের একাধিক অধাতব মৌলের অণু, একাধিক অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু, একাধিক অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু। কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু। এদিকে নজর, একাধিক অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত অণু। আর এগুলো কি? একই মৌলের একাধিক পরমাণু দ্বারা গঠিত অণু, একই মৌলের একাধিক পরমাণু দ্বারা গঠিত অণু। এগুলো কিভাবে তৈরি হয়? আগেটা ছিল ধাতু অধাতু ব্যাপার ছিল। এবার তাকাও, প্রথমে আমরা দেখছি হাইড্রোজেন অণু কি H2 অণু কিভাবে গঠিত হয়, কিভাবে গঠিত হয়। H2 অণু কিভাবে গঠিত হয়? হাইড্রোজেন, তাহলে দুটো H পরমাণু থাকবে, দুটো H পরমাণু। তাকাতে বলছি, দুটো H পরমাণু। এখানে এই হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। তাকাবি, যখন হাইড্রোজেন অণু তৈরি হয় কি করে? এই ইলেকট্রনটা একটুখানি হাত বাড়ায়, আর এই ইলেকট্রনটা একটুখানি হাত বাড়ায়, হ্যান্ডশেক করার মতো হ্যান্ডশেক করে। দুজনেই হাত সামনের দিকে এগিয়ে দেয়, দুজনেই সামনের দিকে হাত এগিয়ে দেয়। আচ্ছা, এই আগানোটা এদিক দিয়ে হোক। দুটো দুটো হাত এগিয়ে দিল, দুজন দুদিক থেকে এগিয়ে দিল। এরপরে কি হবে? এদিকে তাকাবি, এখানে H আর এখানে H, এই ইলেকট্রন দুটো মাঝখানে থাকলো। হলো, এই ইলেকট্রনটা সামনের দিকে গেছে, এটা সামনের দিকে গেছে, পুরো জায়গা ছেড়ে চলে যায়নি। এরপরে কি হলো? এই হাইড্রোজেনটা কি করলো? তার বাইরের কক্ষে দুটো ইলেকট্রন পেয়ে গেল। বাইরের কক্ষে দুটো ইলেকট্রন কার আছে? হলো হিলিয়ামের আছে, নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের আছে। আবার এই হাইড্রোজেনটার বাইরের কক্ষে কটা ইলেকট্রন হয়ে গেল? দুটো। এটাও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেল। এই যে ইলেকট্রন জোড় তৈরি হলো, এই ইলেকট্রন জোড় তৈরি করে কি করে? H2 অণু গঠিত হয়। লিখুন, এখন বুঝবো। H2 অণু গঠনের সময়, H2 অণু গঠনের সময় দুটি পৃথক H পরমাণু, দুটি পৃথক H পরমাণু তাদের বহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি, বহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি কি করে? বহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি দিয়ে একটি ইলেকট্রন জোড় তৈরি করে, একটি ইলেকট্রন জোড় তৈরি করে। কথাটা মুখস্থ করো। H2 অণু গঠনের সময় দুটি পৃথক H পরমাণু তাই আছে, তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দিয়ে, ইলেকট্রন দুটি কেন? সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দিয়ে বলো, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দিয়ে
একটি ইলেকট্রন জোড় তৈরি করে। এই যে ইলেকট্রন জোড় তৈরি হলো, সেন্টেন্সটা মুখস্থ করবো। প্রত্যেক পরমাণু, প্রত্যেক এইচ পরমাণু, প্রত্যেক এইচ পরমাণু ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে নিকটতম নিষ্ক্রিয় মৌল, হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস লাভ করে। মুখস্থ করবো। এই ইলেকট্রন যার প্রত্যেকে সমান ব্যবহার করবে। এইভাবে H2 অণু গঠিত হয়। মুখস্থ করবো। এবার দেখো অক্সিজেন অণু কিভাবে গঠিত হবে, O2 অণু কিভাবে গঠিত হয়। O2 অণু অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু, উপরে দুটো নিচে দুটো সামনে দুটো, উপরে দুটো নিচে দুটো সামনে দুটো। এবার আমি এটাকে বোঝানো স্পষ্ট করার জন্য এই ইলেকট্রনগুলোকে একটু অন্যরকম করি। সবাই একই রকম দেখতে চাইয়ে, মানে এর ইলেকট্রনগুলো এদিকে আছে, এখানে ইলেকট্রনগুলো এদিকে আছে। এখানে কি হয়, এই ইলেকট্রনটা হাত বাড়ায়, এই হাত বাড়ায়, এই ইলেকট্রনটা হাত বাড়ায়, এই ইলেকট্রনটা হাত বাড়ায়। তাকাবি এখানে দুজোড়া ইলেকট্রন একটা জোড় হলো, বোঝা গেল ঘটনাটা কি হলো। এই দুটো ইলেকট্রন মিলে একটা জোড় হলো, আর নিচে দুটো ইলেকট্রন মিলে আরেকটা ইলেকট্রন জোড় হলো। এই দুটো ইলেকট্রন জোড় তৈরি করে কি করলো, এরপরে এই অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন হলো, 8টা। এখানে উপরে নিচে দুটো, উপরে দুটো নিচে দুটো, আর এখানে মাঝখানে দুটো, 4টা আছে। নিজের দুটো আর একটা অক্সিজেনের দুটো, এখানেও তাই। এভাবে কি তৈরি হলো, O2 অণু তৈরি হলো। এখানে আসলে অক্সিজেনে এরকম দুটো অক্সিজেন পরমাণু, দুটো ড্যাশ মানে একটা ড্যাশ মানে এক জোড়া ইলেকট্রন, একটা ড্যাশ মানে এক জোড়া ইলেকট্রন। হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে হবে, এখানে H ড্যাশ H, এই ড্যাশ মানে একটা ইলেকট্রন, ড্যাশ মানে দুটো ইলেকট্রন, তাহলে আমি এখানে কি বলবো, অক্সিজেন অণু কিভাবে গঠিত হয়, এই লেখাটাই লিখবো। O2 অণু গঠনের সময়, এখানে H2 জায়গায় O2 অণু গঠনের সময় দুটি পৃথক ও পরমাণু, নজর এইদিকে, O2 অণু গঠনের সময় দুটি পৃথক ও পরমাণু, কি বললাম, কি বললাম, ও পরমাণু তাদের বহিস্থ কক্ষের ইলেকট্রন দিয়ে দুটি ইলেকট্রন জোড় তৈরি করবে। দুটি, একটি না, দুটো ইলেকট্রন জোড় হচ্ছে। জোড় মানে দুটো, দুটো আলাদা ইলেকট্রন জোড়। এটুকুন কে বুঝেছে, ইলেকট্রন জোড় তৈরি করে। প্রত্যেক, এখানে ও এর জায়গায়, এইচ এর জায়গায় ও, প্রত্যেক ও পরমাণু ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল, এটা কার ইলেকট্রন বিন্যাস হবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এইভাবে O2 অণু গঠিত হয়।
খাতায় লিখবো। নাইট্রোজেন N2 অণু কিভাবে গঠিত হয়? N2 নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 5, 5 না 7, 7, তাহলে ইলেকট্রন বিন্যাস কত? 2, 5, 2, 5। তাকাবি, এখানে 3টে, এখানে উপরে দুটো, এখানে 3টে ইলেকট্রন আর উপরে নিচে দুটো, মোট 5টা ইলেকট্রন। নাইট্রোজেনের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন। এবার এখানে কি করবে? এই ইলেকট্রনটা হাত বাড়াবে, এই হাত বাড়াবে, এটা হাত বাড়াবে, এটা হাত বাড়াবে, এখানে হাত বাড়াবে, এটা হাত বাড়াবে। এর ফলে কি হবে? এই নাইট্রোজেন 1, 2, 3, এই নাইট্রোজেন দেখ, এই নাইট্রোজেনটা কি হলো? তিন জোড়া ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, পরে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল। এও আবার নিয়ে নেবে, এরও বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেল। এখানে 3 জোড়া ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, বাইরে N, H, 3টে ড্যাশ N, বা এটা N2 হয়ে যাবে। 3টে ড্যাশ মানে 3 জোড়া ইলেকট্রনের জোড় আছে। আরে পেনটা ধর খাতার মধ্যে, কি লিখবো? N2 অণু গঠনের সময় দুটি পৃথক N পরমাণু তাদের বাইরের কক্ষে 3টি করে ইলেকট্রন দিয়ে 3টি ইলেকট্রন জোড় তৈরি করে। তাদের বাইরের কক্ষে 3টি করে ইলেকট্রন দিয়ে 3টি পৃথক 3টি ইলেকট্রন জোড় তৈরি করে এবং প্রত্যেকের নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। প্রত্যেকের নিকটতম নিষ্ক্রিয় মৌলের নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং তৈরি হয় N2 অণু। দেখো, N2 অণু গঠনের সময় দুটি পৃথক N পরমাণু, দুটি পৃথক N পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষের 3টি করে ইলেকট্রন দিয়ে, সর্ববহিস্থ কক্ষের 3টি করে ইলেকট্রন দিয়ে 3টি ইলেকট্রন জোড় তৈরি করে। তিনটি ইলেকট্রন জোড় তৈরি করে এবং প্রত্যেক N পরমাণু কি হয়? নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে, তৈরি হয় N2 অণু। জল, টাকা, জল H2O। জল কিভাবে তৈরি হবে? তাকাতে বলছি, এখানে অক্সিজেন আছে, টাকা দাও, অক্সিজেন উপরে দুটো দুটো 4টে, এখানে একটা, এখানে একটা। অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, উপরে দুটো নিচে দুটো, দুই পাশে একটা একটা করে। আর এর সঙ্গে কি থাকবে? একটা হাইড্রোজেন, যার বাইরের কক্ষে একটা ইলেকট্রনই আছে। এদিকে একটা হাইড্রোজেন, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। তাকাতে বলছি, এই ইলেকট্রনটা হাত বাড়ায়, এটা হাত বাড়ায়, এরকম, এটা হাত বাড়ায়, এটা হাত বাড়ায়। এর ফলে কি হয়? এইরকম হয়ে যায়। ও দুটো দুটো করে ছিল, এই নিজেরটা আর হাইড্রোজেনেরটা, এখানে নিজেরটা, হাইড্রোজেনেরটা, নিজেরটা, এইরকম হলো।
এরকম হলো দেখ, অক্সিজেন পরমাণু বাইরের দিকে 8টা ইলেকট্রন হয়ে গেল, হাইড্রোজেনের বাইরের দিকে 2টো করে, এবারে নিকটতম নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। এখানে কি হলো, ও ড্যাশ এইচ ড্যাশ এইচ, এটা মানেই হচ্ছে H2O, 2টো হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে কি বলবো, H2O অণু গঠনের সময়, আগে লেখো H2O অণু গঠনের সময়, মানে জলের অণু গঠনের সময়, জলের অণু গঠনের সময় জলের অণু গঠনের সময় অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রনের সঙ্গে, অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রনের সঙ্গে 2টি পৃথক H পরমাণুর, 2টি পৃথক H পরমাণুর, আরে কি হয়, 2টি পৃথক ইলেকট্রন জোড় তৈরি হয়, 2টি পৃথক ইলেকট্রন জোড় তৈরি হয়, একটা বাঁ দিকে হলে একটা ডান দিকে হবে, 2টি পৃথক ইলেকট্রন জোড় গঠিত হয়। দাঁড়ি, এর ফলে প্রত্যেক পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এর ফলে প্রত্যেক পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। দেখ হয়েছে কিনা, হাইড্রোজেন বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, মানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। অক্সিজেনের বাইরের কক্ষ হতে 8টা ইলেকট্রন, মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস হয়েছে, হয়েছে কিনা। এভাবে জলের অণু গঠিত হয়। আজকের শেষ আকর্ষণ, অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া অণু কিভাবে গঠিত হবে, অ্যামোনিয়া যার একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেন পরমাণু আছে, একটা নাইট্রোজেন, আচ্ছা N লেখো, N এর N এর কি আছে, উপরে একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন, এদিকে 3টে ইলেকট্রন, আর এখানে হবে কটা, 2টো, 3 দিকে 3টে হাইড্রোজেন থাকলো, আর একদিকে মোট তো 5টা ইলেকট্রন থাকবে। বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 5টা। এখানে একটা H পরমাণু হচ্ছে, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এখানে একটা H পরমাণু আছে, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে একটা H পরমাণু আছে, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এটা আমি যোগ চিহ্ন দিলাম। হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে বড় বড় সাইজ দেখালাম। এই হাত বাড়াবে, এদিকে হাত বাড়াবে, এই হাত বাড়াবে, এই হাত বাড়াবে, এই হাত বাড়াবে, এই দেবে হাত। এরপরে কি হবে, N এই হলো। এরপরে কি হবে, উপরের হাইড্রোজেনটা বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, এই বাইরে 2টো ইলেকট্রন, এর 2টো ইলেকট্রন, আর এখানে আগে 2টো ছিল, আর নাইট্রোজেনের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন, নাইট্রোজেনের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন। N2 অণু তৈরি হয়ে গেল, NH3, এটা মানে N এরকম আছে, বা NH3, একটা ড্যাশ মানে এক জোড়া ইলেকট্রন আছে, একটা ড্যাশ মানে এর সঙ্গে যেটা আমরা পড়বো জৈব যৌগ কাকে বলে, অজৈব যৌগ। এখানে একটা জিনিস তুমি দেখে দাও, এই যে জৈব যৌগ অজৈব যৌগ, জৈব
জৈব যৌগ না বলে তড়িৎ-যোজী যৌগ, সমযোজী যৌগ। তড়িৎ-যোজী যৌগ, আর এটা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ যৌগ কোনগুলো? যে যৌগের অণুগুলোর মধ্যে বিপরীতধর্মী আয়ন বর্তমান। যে যৌগের অণুগুলোর মধ্যে কি আছে? বিপরীতধর্মী আয়ন, সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। আর যে যৌগের অণুগুলোর মধ্যে কি আছে? সমযোজী বন্ধন বর্তমান। যে যৌগের অণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন বা ইলেকট্রন জোড় রয়েছে, সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ গঠিত হয় কি করে? ধাতু আর অধাতু দিয়ে, মানে ধাতব মৌলের পরমাণু, অধাতব মৌল পরমাণু, কারণ ইলেকট্রন গ্রহণ পর্যন্ত ব্যাপার থাকছে। আর এখানে সমযোজী যৌগ গঠিত হয় কীভাবে? দুটি বা একাধিক অধাতব মৌলের পরমাণু দিয়ে। একাধিক অধাতব মৌলের পরমাণু দিয়ে কী হয়? সমযোজী যৌগ গঠিত হয়। সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠিত হয়, আর ওখানে কি তড়িৎ আয়ন তৈরি গঠিত হয়।